এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজ লিখেছিলেন তার যে জ্বলে আগুন জ্বলে কবিতায়। 1971 সালের মতো এখন বাংলাদেশে যুদ্ধ নেই, তবে তরুণরা যে 1971-এর মতো এখনও এই দেশকে জয় করতে এদেশের মানুষের যে জীবন জীবিকা সেটি পরিবর্তন করে কাজ করছেন, সেই উদাহরণ দিতে গিয়ে হয়তো কবি লিখেছিলেন এই যুদ্ধের কথা। 1971 সালের মতো যুদ্ধ নেই, তবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে এখনও তরুণরা কাজ করে যাচ্ছেন। সেই সব তরুণদেরকে উৎসাহ দিতেই কিন্তু জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আয়োজন করছে সরকার, এবং যার ধারাবাহিকভাবে আমরা দেখলাম যে এই বছর গতকালকে নতুন করে 15 জনকে দেয়া হলো এই পুরস্কার। সমাজের অন্যান্য তরুণরা যাতে এই কাজে উৎসাহ পায়, সমাজ সেবায় উৎসাহ পায়, দেশ গড়তে ভূমিকা রাখে, সেজন্যই কিন্তু এই অ্যাওয়ার্ড দেওয়ার আয়োজন করছে আয়োজকরা। এই বিষয়ে আমরা কথা বলতে চাই দর্শক। আমরা পুরো বীজ সংলাপ জুড়ে আপনাদের সাথে থাকবো। আমি সুলতান আহমেদ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং এই জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের যে সদস্য জয়া আহসান। আমাদের সঙ্গে আরও দুজন অতিথি থাকবেন। আমাদের সঙ্গে যুক্ত থাকবেন শাহানা আফরিন দিনা, তিনি গতকালকেই অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি সহ প্রতিষ্ঠাতা স্টেপ এহেড, তিনি একজন নারী উদ্যোক্তাও। আমাদের সঙ্গে আরও একজন যুক্ত হবেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ শামস জাবির, তিনি প্রতিষ্ঠাতা টেক একাডেমি। আমরা শুরুতেই জয়া হাসান আপনার কাছেই আসতে চাই। আমাদের দর্শকরা নিশ্চয়ই আপনার কথা শোনার জন্য অপেক্ষা করছে। তবে আপনার কাছে যাবার আগে আমরা গতকালকে যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সেটি দেখে আসবো। তরুণরাই বাংলাদেশকে স্বাধীন করেছিল, কেউ স্বাধীনতা হাতে তুলে দেয়নি। জন্মলগ্ন থেকে বাংলাদেশ কারো উপর নির্ভরশীল নয়, নিজেদেরকে নিজেরাই এগিয়ে নিয়ে যেতে পারে এদেশের মানুষ। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইয়াং বাংলার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন। আমরা সবাই হাত মিলে নিজের মতো ছোট বড় যেভাবেই হোক দেশের জন্য কাজ করে যাই, দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা যা করতে পারি আমরা এগিয়ে এসে করি। আমাদের অন্য কারো দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আমরা নিজেই পারি, আমরা নিজেই পারবো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকতে। সোমবার বেলা 3টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অঙ্গ সংগঠন ইয়াং বাংলার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। দেশ ও মানুষের কল্যাণে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও CRI এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। আমাদের শুধু বললেই হবে না যে তরুণ সমাজের হাতে সব তুলে দিব, তরুণ সমাজ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমাদের অ্যাকচুয়ালি এখন তরুণ সমাজ সময় আসছে যে আরো অনেক বেশি দায়িত্ব দেওয়া তরুণ সমাজের কাছে সব ক্ষেত্রে। 2014 সাল থেকে 2 বছর পর পর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জন্য 1 বছর পরই দেওয়া হয়েছে 5ম আসরের পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারণ করা বক্তব্য প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেন 2041 সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ করতে তরুণদের মেধা ও জ্ঞানকে কাজে লাগাতে হবে। আমরা সবসময় চেয়েছি আমাদের তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়াবে, নিজের কাজ নিজে করবে এবং আরো অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এবং সেভাবেই কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এই উদ্যোগী পর্বে আমাদের যে লক্ষ্য 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, সেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। 5টি ক্যাটাগরিতে 15টি সংগঠনকে পুরস্কার দেওয়া হয়। ইয়াং বাংলা প্রায় 700 আবেদন যাচাই বাছাই করে বিজয়ীদের পুরস্কার দেয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা উত্তর বাংলাদেশ গঠনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে এবারই প্রথম দেওয়া হয়েছে আজীবন সম্মাননা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমরা আলোচনায় ফিরতে চাই। যেমনটি বলছিলাম, জয়া আহসান এই বোর্ডে আসলে জুরি সদস্য হিসেবে ছিলেন। জয়া আহসান, আপনার কাছে জানতে চাইবো, 700 আবেদন থেকে আপনারা 15 জনকে পুরস্কার হাতে তুলে দিয়েছেন। নিশ্চয়ই কাজটি সহজ নয়, আপনাদেরকে অনেক যাচাই বাছাই করতে হয়েছে। আপনারা আসলে তরুণদের কোন বিষয়গুলোকে এখানে গুরুত্ব দিয়েছেন, যদি আমাদের দর্শকদের জন্য একটু বলেন। সত্যিকার অর্থেই 700 যে অ্যাপ্লিকেশন গুলো পড়েছিল তার ভিতর থেকে 15 জন বার করা
একেবারেই সহজ কাজ নয়। ভীষণ কষ্ট হয়েছে এবং জুরি মেম্বার যারা ছিলেন তারাও আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল যে আমরা নিজেরা এত অনুপ্রাণিত বোধ করেছি, শুধুমাত্র যে 15 জনকে যারা অ্যাওয়ার্ডে ছিলেন তারা নয়, তাদের বাইরেও যারা যারা যেসব ইনিশিয়েটিভ নিয়ে তরুণরা কাজ করছেন বা করছেন সেগুলো অসাধারণ সমস্ত ছিল। সেগুলো মানে প্রত্যেকটির চেয়ে একটি চেয়ে মানে অনেক বেশি উন্নত ছিল, যেগুলো আমাদের কাছে সত্যি খুব মুশকিল হয়েছে যে দেখবার জন্য, যে যাচাই বাছাই পর্বে। তবে যে বিষয়গুলো আমি অন্যদের সহ আমি নিজেকেই বলছি, নিজের বিষয়টি বলছি, যে বিষয়টি আমরা চেষ্টা করেছি আসলে সবকিছু দেখতে, যে ডেফিনেটলি ঢাকার ভেতরে, রাজধানীর ভেতরে, ক্যাপিটালে থেকে বা ইম্পর্টেন্ট জায়গা থেকে যারা কাজ করছেন তারা তো অবশ্যই, কিন্তু যারা ঢাকার বাইরে, আমরা বারবার দেখেছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বা যেখান থেকে আমরা এক্সপেক্টই করি না সেখান থেকে কানেক্ট থাকাই হয়তো মুশকিল হয়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু সারা বাংলাদেশে যে ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য যারা ইন্ডিভিজুয়ালি যেসব তরুণেরা কাজ করে যাচ্ছেন বা সংগঠনগুলো কাজ করে যাচ্ছেন বা এমন একটি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন, যেমন আমি দেখলাম যে আদিবাসীদের পড়াশুনো নিয়ে অথবা অন্য আরো কিছু বিষয় আছে, এরকম কিছু বিষয় নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদেরকে আমার ক্ষেত্র থেকে, আমার দিক থেকে আমি আসলে তাদেরকে একটু এগিয়ে রেখেছিলাম। এছাড়াও সাংগঠনিক ভাবে যারা কাজ করে যাচ্ছেন, ভালো টেকনিক্যাল সাইডে কাজ করে যাচ্ছেন, নানান ভাবে কাজ করে যাচ্ছেন, তাদের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে আসলে। জয়াসন, জানতে চাইবো যে আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরেন এবং বলা হয় যে বাংলাদেশের তরুণরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে অন্যান্য দেশের তুলনায়। আপনি কি মনে করেন এই কাজ করতে গিয়ে নিশ্চয়ই আপনার সেই ধারণাটি হয়তো বা কিছুটা পরিবর্তন হয়েছে? একেবারেই নয়, একেবারেই নয়, আমি এটার সঙ্গে দ্বিমত পোষণ করছি। দেখুন, এমনিতেই এখন ডিজিটাল বাংলাদেশের সময় আমরা যদি পিছিয়ে পড়ি বলে থাকি, তাহলে সেটা হয়তো এই সময়টা এসে একেবারেই খাটে না, যেখানে পৃথিবী এখন হাতের মুঠোয়। গ্রামে গঞ্জে একটি জায়গায় বসে একটি মানুষ পুরো পৃথিবী দেখতে পাচ্ছে, তাদের কাছে ইন্টারনেট আছে, তাদের কাছে যে কোনো জায়গায় ক্লিক করে তারা যে কোনো কিছু দেখতে পাচ্ছেন, কি ঘটছে পৃথিবীর সমস্ত কিছু তারা এখন ওয়াকিবহাল। তো সেই অবস্থানে থেকে এটা আমি প্রথমত বিশ্বাস করি না। আর তাছাড়া আমি এমনিতে বিশ্বাস করি বাংলাদেশ একটি লড়াকু জাতি। আমরা সবসময়, এবং আমি এমনিতেও বিভিন্ন জায়গায় আমার কাজের সুবাদে ঘোরা হয় অথবা মানুষজন দেখা হয়, মানুষজনের সাথে পরিচয় হয়, সে জায়গা থেকে আমি সবসময় বলবো যে বাংলাদেশের তরুণেরা, বিশেষ করে আমি বলবো গ্রামাঞ্চল অথবা আমাদের শহরের বাইরে যেসব তরুণেরা থাকে, তারা কিন্তু অন্যান্য দিক থেকে, যে কোনো দিক থেকে তারা অনেক বেশি এগিয়ে আমার মনে হয়। তারা অনেক বেশি এগিয়ে, তারা ইনফরমেশনের জায়গা থেকে, তাদের ভিতরে একটি করবার ইচ্ছে, সেই জায়গা থেকে তারা একটু অন্য ক্যাপিটালের বাইরে থাকে, সেজন্য তাদের ভেতরে যে বাধাটা রয়েছে সেই জায়গা থেকে তারা সবসময় অনেক বেশি এগিয়ে আছে বলে আমার মনে হয়। তাদের ভেতরে ইচ্ছেটা এবং ইনফরমেশন কালেকশন এবং নতুন কিছু করার উদ্যম, আমি বিশেষ করে এই ইয়াং বাংলার এই অ্যাওয়ার্ডে জুরি হতে গিয়ে আমি আরো বেশি দেখলাম সেটা নানান সেক্টরে নানান ভাবে তারা কাজ করে যাচ্ছে, যেগুলো হয়তো আমরা ভাবতেই পারি না। তারা কিন্তু তাদের মতন করে কাজ করে যাচ্ছে, তারা নিজেরা কতটুকু পাচ্ছে, তারা কতটুকু শক্ত আছে, তাদের পায়ের তলার মাটি কতটুকু শক্ত, সেগুলো কিন্তু তারা দেখছে না। কিন্তু তারা যে কাজগুলো করে যাচ্ছে অন্যের জন্যই কিন্তু তারা কাজ করে যাচ্ছে, উৎসর্গ করছে তাদের কাজের সময়, তাদের নিজেদেরকে উৎসর্গ করছে কিন্তু মানুষের কাজের জন্য। তো আমি কখনোই একমত নই যে বাংলাদেশের তরুণেরা পিছিয়ে, এবং এটা যদি আমরা দেখিও যে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বাঙালি তরুণেরা অনেক বেশি এগিয়ে আছে বরং, এবং অনেক বেশি ভালো করছে, যেটা হয়তো আমরা এখানে বসে বুঝতে পারছি না। তার মানে বাংলাদেশের এই যে অর্থনৈতিক পরিবর্তন, বাংলাদেশের এই যে এত ভালো জিডিপির প্রবৃদ্ধি, তার পেছনে এই তরুণরা আশা করি ভবিষ্যতে আরো অবদান রাখবে। জয়াসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার কাছে আমরা আবারও আসবো। আমাদের সঙ্গে দুজন অ্যাওয়ার্ড বিজয়ী রয়েছেন। শাহানা আফরিন দিনা, আপনার কাছে একটু আসতে চাই, আপনি আসলে কি ধরনের কাজ করেন এবং একটু যদি বলেন, আমরা আপনার কাছে আসতে চাই। তবে আমাদের সাথে এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক বিষয় নিয়ে কথা বলছে, আমরা সরাসরি তার কাছে একটু যেতে চাই। Along with business as usual, they should put, real economic sanction on the military government of Myanmar so that they can return there. I'm thankful to Germany because at least they are not investing anymore. They are still doing trading,
but not investing anymore in Myanmar. This is a good sign. And they said that until the Rohingyas are returned, then they would put a moratorium on it. This is the good news, but others should follow them. And we hope that, other countries will come forward to resolve this issue. We know the basic problem of Rohingya, why they don't like to go back. Others should come forward and try to, see that those issues are being resolved. But our priority is repatriation of Rohingya as fast as possible. This is our priority. And because we have seen even our democratic, framework, things didn't work out. So they must go back, and we urge all the development partners and the global leadership to come forward and help us with a sincere mind. If they come forward, and also ASEAN members. The good news is this time, after the resolution in the UN, the ASEAN did not allow Myanmar, because ASEAN always comes up when covered. They say, we don't interfere in the internal issues of a member country. But this time, they denied, the membership. I mean, they didn't invite the military leader to the ASEAN summit. This is a good sign. Hopefully there will be more, they will come forward with more sincerity. দর্শক, রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী, আমরা সেখানে ছিলাম। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। শাহান আফরিন দিনা, আপনার কাছে একটু আসতে চাই। এই যে এই ধরনের আপনারা অ্যাওয়ার্ড পেলেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি, এবং এই অ্যাওয়ার্ড পাওয়ার ফলে আপনারা কাজে কতটুকু উৎসাহ আপনাদের বাড়বে, এবং তরুণদের সত্যিকারের অবস্থাটা কি আপনাদের সংক্ষিপ্ত করে বলেন। শাহান আফরিন দিনা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি, প্রথমে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে যে আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য। তো আমি স্টেপস আহেডের সহ প্রতিষ্ঠাতা হিসেবে আছি। এছাড়াও আমার আরেকটি পরিচয় আছে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে প্রভাষক পদে আছি। তো আমরা আমাদের স্টেপস আহেড শুরু করেছিলাম 2018 সালে। অবশ্যই আমাদের স্বেচ্ছাসেবকরা সবাই তরুণ, এবং তাদেরকে নিয়ে কাজ করার কথা চিন্তা করেই আমরা এরকম একটি প্রতিষ্ঠানের দিকে যাই। তো আমরা শুরুতে কাজ করতাম মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্ট নিয়ে, যেহেতু আমরা বেশ ভালো জায়গায় অবস্থান করি অন্তত পারিপার্শ্বিক পরিস্থিতিতে। তবে আমাদের চেয়ে যারা পিছিয়ে আছে, যাদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে একদমই সচেতন নয়, এবং তাদের কাছে হাইজিন কিটস গুলো এত বেশি সুলভ নয়, তাদেরকে নিয়ে আমরা কাজ শুরু করি, যেগুলো শুরু করেছিলাম বস্তিতে, সরকারি শিশু পরিবারে, কিশোরী সংশোধনাগারে। তো ওই জায়গাগুলোতে আমরা কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা। কোন এলাকায় আপনারা কাজ করেন? কোন এলাকায় কাজ করেন শাহান আফরিন দিনা? আমরা বরিশালে কাজ করেছি। আমরা বরিশালে সমাজসেবা অধিদপ্তরের অনুমতি নিয়ে সরকারি শিশু পরিবার এবং কিশোরী সংশোধনাগারে কাজ করেছি। তো এখনো আমাদের এই কার্যক্রম চলমান আছে। তো আমরা চিন্তা করি যে আমরা যারা তরুণ, আমাদেরই সুযোগ করে দিতে হবে আমাদের ভবিষ্যৎ তরুণদের জন্য। আজকে যারা কিশোরী, তারা পরবর্তীতে তারাই তরুণ হবে, তাদের হাতেই দেশের অর্থনীতি সচল থাকবে। তো তাদেরকে ছাড়া আমরা কোনো উন্নতি চিন্তা করতে পারি না। যেহেতু আমাদের দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ হচ্ছে নারী, এবং নারীদের যে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সেক্টরে নারীদের যে পদচারণা, সেই পদচারণার জন্য আমাদের অবশ্যই নারীদের জন্য সুযোগ করে দিতে হবে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন কিশোরী, তারাই কিন্তু এই জায়গাগুলোতে পরে এসে আমাদেরকে নেতৃত্ব দিবে। শাহান আফরিন দিনা, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা এই মুহূর্তে আবার ছোট করে একটু জয় হাসান আপনার কাছে ফিরতে চাই। এই যেমনটি বলা হলো যে দেশের অর্ধেক আসলে নারী, এবং এই নারীদেরকে অনেক ক্ষেত্রেই বলা হয় নারীরা পিছিয়ে রয়েছে। জয় হাসান, আপনি কি মনে করেন যে আসলে কি করলে পরে নারীদের আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো? নারীরা পিছিয়ে রয়েছে সেটা হয়তো আপাত দৃষ্টিতে আপনাদের কাছে সেটা মনে হচ্ছে, সেটা হাইলাইটেড নয়, সেটা হয়তো শহরে নয়, হয়তো গ্রামে অনেক ক্ষেত্রে দেখি অনেক সুযোগ বঞ্চিত তারা।
না, সেটা রয়েছে, সেটা কিছুটা রয়েছে, কিন্তু আম, আমার মনে হয় এখনকার যা অবস্থা, এখনকার যে সিনারিও, সেটা বিষয়টা পুরোপুরি ঠিক নয়। আমি দেখেছি যে গ্রামের নারীরা যারা, তারা কিন্তু বেশ ইন্ডিভিজুয়ালি, তারা কিন্তু বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান যে কোনো কিছু ভাবেই তারা কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। হ্যাঁ, কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদের স্টেরিওটাইপ মেন্টালিটি, মেয়েদের কাজ করা যাবে না এবং একটি নির্দিষ্ট সময়ের পর মেয়েদেরকে বিবাহ দিয়ে দিতে হবে, এ সময় তো বিষয়বস্তু কিছু রয়েছে, কিন্তু তার বাইরেও কিন্তু এখন আপনি যদি দেখেন যে নারীরা পিছিয়ে রয়েছে, যে আমাদের বাংলাদেশ ফুটবল টিম অথবা বাংলাদেশ ক্রিকেট টিম, তারা কিন্তু বাধা তাদের থাকছে, কিন্তু সেই বাধাগুলো পেরিয়ে তারা কিন্তু সেগুলো ওভারকাম করে তারা কিন্তু একেবারে ফ্রন্ট লাইনের হয়ে কাজও করছে। এরকম করে শুধুমাত্র খেলাধুলো নয়, বিভিন্ন বিষয়ে আপনি সামাজিক কার্যক্রম বলুন, পড়াশোনা বলুন, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে বাঙালি আমাদের যে নারীরা যারা রয়েছে, যারা স্টুডেন্টস, তাদের পড়াশোনার রেজাল্ট কিন্তু আমাদের পুরুষদের চেয়েও ভালো। স্টুডেন্টসদের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ, সেটা একটা ধীরে ধীরে একটি জায়গা অবস্থান তৈরি হচ্ছে। এটা তো আসলে আপনি মানে হঠাৎ করে এই পরিবর্তনটা আপনি দেখতে পাবেন না। এটা আসলে দেশ যেহেতু এগুচ্ছে, দেশের কার্যক্রম যেহেতু এগুচ্ছে, আপনি এই যে আমাদের জিডিপিটা বাড়ছে, আমরা আজকে প্রায় মধ্য আয়ের একটি দেশে আমরা পদার্পণ করে যাচ্ছি অলরেডি বা গেছি। এসবের পেছনে কিন্তু এই বিষয়গুলো সমস্ত কাজ করে। দেশ যে এগিয়ে যাচ্ছে এবং সমাজও এগিয়ে যাচ্ছে এসবের জায়গা থেকে, এবং নারীরা কিন্তু নেতৃত্ব দিচ্ছে খুবই ইম্পর্টেন্ট সমস্ত জায়গায় আমাদের বাংলাদেশে। তো আপনি যদি মনে করেন যেগুলো কিন্তু শুধুমাত্র যে শহর ভিত্তিক জায়গা থেকে হয়েছে, তা কিন্তু নয়। যারা ঢাকার বাইরে যারা রয়েছেন, যেসব নারীরা রয়েছেন বা যারা পড়াশোনা করবে স্টুডেন্টসরা রয়েছেন, তারাই কিন্তু ধীরে ধীরে সামনে এগিয়ে আসবে এবং এই জায়গাগুলো তারাই নেবে। এই কাজগুলো কিন্তু করে যাচ্ছে, হয়ে যাচ্ছে, আমরা এটা হয়তো বুঝতে পারছি না। তার মানে বেগম রোকেয়া হোসেনের যে আপনার উৎসাহ ছিল নারীরা, বাংলাদেশের নারীদের নিয়ে, সেটি দিয়ে অনেকেই আসলে এখন এগিয়ে যাচ্ছে। তবে একটি জায়গা হচ্ছে নারীরা এখন চাকরিতে প্রচুর আসছে, তবে সেই ক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত নারীরা উদ্যোক্তা হিসেবে কতটুকু ভালো করছে, কিভাবে আসতে পারে, আমরা এগুলো নিয়ে আরো কথা শুনতে চাই আপনার কাছ থেকে। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। আপনারা থাকুন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন বেদ সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড নিয়ে। দর্শক, আপনারা জানেন যে পৃথিবীতে এখন কিন্তু আর ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ নেই। যে যুদ্ধটি এখন হচ্ছে সেটি হচ্ছে প্রযুক্তির যুদ্ধ, এবং এই যুদ্ধে সবচেয়ে বেশি তারাই ভালো করছে যারা আসলে চতুর্থ শিল্প বিপ্লবের যে প্রযুক্তিগুলো, যত দ্রুত তারা আসলে এই প্রযুক্তিগুলো তরুণদের মধ্যে দিতে পারছে। আমি এখন যার সাথে আপনাদের পরিচয় করে দেবো দর্শক, মোহাম্মদ শামস জাবের, তিনি প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী টেক একাডেমি। তারা বাংলাদেশের তরুণদের নিয়ে, শিশুদের থেকে শুরু করে তরুণদের নিয়ে কাজ করছে, এবং যারা আসলে এই চতুর্থ বিপ্লবের যে আসলে প্রযুক্তিগুলো তাদেরকে শেখানোর চেষ্টা করছে। জনাব শামস জাবের, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাকে। আপনি গতকালকে পুরস্কার পেয়েছেন, আপনাকে অভিনন্দন, এবং আপনি আমাদেরকে জানাবেন যে কি ধরনের কাজ আপনারা করছেন মাঠ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। আমরা গত 9 বছর ধরে কাজ করছি বাচ্চাদের সাথে। ইনফ্যাক্ট যখন 2013 সালে আমরা শুরু করি, তখন বাংলাদেশে এমন কোনো জায়গা ছিল না যেখানে শিশু কিশোররা গিয়ে রোবটিক্স শিখতে পারত। এটা ইভেন বড়দের জন্য খুবই দুর্লভ ছিল, ছোটদের তো কল্পনার বাইরেই ছিল। সেই সময় থেকে শুরু করা এবং শুরু করে এই যে 9 বছরের যাত্রা, যে এখন আমরা দেখি যে গার্জিয়ানদের মধ্যে অ্যাওয়ারনেস আসছে যে হ্যাঁ, আসলে চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে এই জিনিসগুলো শেখানো উচিত বাচ্চাদেরকে। তো সেই জিনিসটা আমরা শিখিয়েছি। আমাদের গত 9 বছরে আমরা মোর দেন 1000-এর উপরে বাচ্চাদেরকে শিখিয়েছি। সেটা শুধু ঢাকা শহরে নয়, ইভেন পার্বত্য অঞ্চল বান্দরবনে আমরা, পার্বত্য চট্টগ্রামেও শিখিয়েছি। এবং খুব রিসেন্টলি আমরা আমাদের শিক্ষাটাকে দেশের বাইরে রপ্তানি করছি, যেরকম ইন্দোনেশিয়া এবং আমেরিকাতে আমরা ওখানকার বাচ্চাদেরকে শেখাচ্ছি। সেটা আমরা প্রথম যারা প্রযুক্তি শিক্ষা রপ্তানি করছি দেশের বাইরে। আর কি কি কাজ করছেন আপনারা? আমরা এখন যারা পিছিয়ে পড়া শিশু, তাদের জন্য মূলত কি করছেন আপনারা? আমরা একটা জিনিস খুব ভালো আমরা মনে করি যে যারা পিছিয়ে আছে তাদেরকে এমন কিছু শেখাতে হবে যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে। তাদেরকে বেসিক জিনিস দিলেই শুধু হবে না, বেসিক এডুকেশন ইজ নট এনাফ ফর देम। সো তাদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের যে জিনিসগুলো আমরা বলছি, অ্যানিমেশন বা আপনার ধরেন রোবোটিক্স, প্রোগ্রামিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জিনিসগুলো যদি আমরা শেখাতে পারি এবং এই জিনিসগুলো শিখে যদি তারা খুব হাই পেইং জব ফিল্ডগুলোতে আসতে পারে বা উদ্ভাবন করতে পারে, তখনই তারা এগিয়ে যাবে। বান্দরবানের
ওখানে আমরা 100 জনের মতো বাচ্চাকে রোবটিক্স শিখেছি এবং তারা অলরেডি সেখানে অনেক কিছু বানিয়েছে যেটা তারা লোকালি ইউজ করতে পারে। চিউ পাহাড়ের ওদিকে একটা আমাদের প্রজেক্ট আমরা রান করছি গত 4 বছর ধরে। সো এর বাইরে আমাদের বিভিন্ন গ্রামে গঞ্জে আপনার ঢাকা শহরের স্লাম এরিয়াতে আমরা শিখিয়েছি এবং সেম প্রোগ্রামিং, রোবটিক্স, অ্যানিমেশন এই ধরনের সাবজেক্ট। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শাম জাবের। দর্শক, আপনারা এই মধ্যে জানেন যে আমাদের সঙ্গে কিন্তু আমাদের সকলের প্রিয় মুখ জয়া হাসান যুক্ত রয়েছেন। আমরা তার কাছে আবারও যেতে চাই। জয়া হাসান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং মোহাম্মদ শাম জাবেরকে আপনারা পুরস্কৃতও করেছেন। এই যে আমরা জানি যে মাঠ পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ছোট ছোট শিশুরা প্রযুক্তি শিখছে, এখন যেটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে শেখার পরে সেটি ধরে রাখা। এই ধরে রাখার জন্য আসলে বিভিন্ন সরকারি উদ্যোগও প্রয়োজন নিশ্চয়ই, আপনি কি মনে করেন? অবশ্যই ধরে রাখবার জন্য সরকারি উদ্যোগ এবং একই সাথে আমাদের নিজেদের প্রাইভেট সেক্টরে সেই উদ্যোগগুলো নেওয়া উচিত। কারণ এই যে যেটি বললো যে প্রযুক্তিগত শিক্ষাগুলো, এগুলো আমরা যেমন আমি যে সেক্টরে কাজ করি সেখানে কিন্তু আমি নানান রকমের প্রবলেম ফেস করি। যখন আমার একটা কাজের জন্য ভিএফএক্স এর প্রয়োজন হয়, মানে আমার পোস্ট প্রোডাকশনের জন্য আমার ফিল্মের আমার ভিএফএক্স এর প্রয়োজন হয় অথবা সিজির কাজের প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদেরকে সেই সমস্ত কিছু নিয়ে আমাদেরকে হয় মানে ভারতমুখী হতে হয়, নয় ব্যাংকক মুখী, নয় সিঙ্গাপুর মুখী কোনো একটা জায়গায় যেতে হয়, যাতে করে আমাদের নিজেদের অর্থ নিজের কাছেও থাকছে না, প্রচুর অর্থ আমরা বাইরে বিদেশেও দিয়ে আসছি এবং সেগুলো আসলে গুণগত মানটা ধরে রাখবার জন্যই। কিন্তু এই যে এই ছোটবেলা থেকে যাদেরকে ওরা শিক্ষা দিচ্ছে বা চেষ্টা করছে, তাদেরকে যে তাদের ভেতর যদি এগুলো ঢুকে দেওয়া যায়, তারা ইন্সপায়ার হয় এবং তারা এটাকে পেশা হিসাবে বেছে নেয়। এবং আমার মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিজেদের কাজগুলো নিজেদের ভেতর থাকলো এবং অনেকের মানে কর্মসংস্থান হলো এবং একই সাথে আমরা নিজেরা উপকৃত হলাম। আমাদের দেশের কাজ আমরা পুরোটাই দেশে করছি বলে আমরা বলতে পারছি। আমার মনে হয় এরকম করে বিভিন্ন অনেক জায়গা আছে যেখানে আসলে এই যাদেরকে ওরা চেষ্টা করছে, যাদেরকে লালন করছে এই যে এই প্রযুক্তিগত শিক্ষাগুলো দিয়ে বা দেওয়ার জন্য চেষ্টা করছে, এরকম বিভিন্ন সেক্টর আছে। আমরা যদি একটু চোখ কান খোলা রাখি এবং এটাও যদি হয় যে যারা ভালো কাজ করছে তাদেরকে ওরাই হয়তো কিছু কিছু জায়গায় রিকমেন্ড করলো, তারাই সে সমস্ত জায়গায় তাদেরকে ঢুকিয়ে দিল বা তাদেরকে কাজ করতে সাহায্য করলো, সেরকমও হতে পারে। এবং আমরা সকলে তো সেজন্য আছি, আমরা সকলেই চাই আসলে দেশের সমস্ত এই যে ইউথ যারা আছেন, যাদেরকে ওরা তৈরি করছে বা ওরা আছে এখন, ওরা কাজ করবে বা ওরা যাদেরকে তৈরি করে যাবে পরবর্তী প্রজন্মগুলো, তারা সবাই সংগঠিত হোক এবং তারাই সামনে ফ্রন্টলাইনে আসলে কাজ করুক। আমরা পুরো কাজটাই আমাদের দেশের ভেতরেই করতে চাই এবং এটা সম্ভব, অতি অবশ্যই সম্ভব। অসংখ্য ধন্যবাদ জয়া হাসান। আরেকটা বিষয় যদি আমি বলি যে প্রশ্নটি নিয়ে আসলে বিরোধীতে গেলাম আমরা, যে দেশের এখন নারীরা প্রচুর কর্মসংস্থানে আসছে, সেটি পারিবারিকভাবে এখন আর সেভাবে বাধা দেওয়া হয় না, কিন্তু উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আমরা দেখি নারীদের। আমরা বিভিন্ন একেবারে প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়েও, রিপোর্টিং করতে গিয়েও দেখি। আপনি যদি বলেন যে এই উদ্যোক্তা হওয়ার পরিবেশটি আপনার মতে কি করলে আসলে আরেকটু উন্নতি হতে পারে? উদ্যোক্তা হবার নারী উদ্যোক্তাদের এখন আমার মনে হয় যে নারী উদ্যোক্তা কিন্তু প্রচুর রয়েছেন এবং তারা খুব ভালোভাবে কাজও করে যাচ্ছেন। কিন্তু হ্যাঁ, প্রতিবন্ধকতা তো অবশ্যই রয়েছে। সেটা আসলে দীর্ঘদিন ধরে আমাদের যে প্যাট্রিয়টিক সমাজ ব্যবস্থা বা আমাদের পুরুষ এবং মহিলা সকলের যে এই যে মাইন্ড সেটিংটা, আমাদের স্টিরিওটাইপ একটা মাইন্ড সেটিং, যে আমরা একজন নারীর অধীনে কাজ করব না, হ্যাঁ নারীর অধীনে কাজ করবো না, নারী সেটাকে লিড দিবে এবং আমরা সেটা নারী পুরুষ সকলে একসাথে মিলে তার অধীনে কাজ করবো, আমরা কাজ করছি। সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন প্রথমত এখন আর নারী পুরুষ আলাদা করে ভাববার কোনো কারণ নেই, কারণ ব্যক্তি হিসেবে ভাবাটাই অনেক বেশি শ্রেয়। এবং জরিপে কিন্তু দেখা যায় যে একটি মেয়ে বা একজন নারী অনেক বেশি কিন্তু তার এনথিউ থাকে, অনেক বেশি তার কর্মক্ষমতা থাকে, কাজের দিক থেকেও মানের দিক থেকেও সে কিন্তু অনেকখানি এগিয়ে থাকে। সেটা আমি অবশ্যই পুরুষদেরকে ছোট করে বলছি না, কিন্তু এই বিষয়গুলো সাধারণত কিন্তু আমাদের মাথায় থাকে না বা আমাদের কিন্তু সেভাবে করে করা উচিত আমার মনে হয়। আর এই উদ্যোক্তারা যারা করছে তাদের সাহস দিয়ে এগোতে হবে। সাহসের সাথে যা মানে পদক্ষেপ, আসলে বাধা আসবে, আমি মনে করি বাধা যেখানে আসে সেখানে ফোর্সটা অনেক বেশি থাকে এবং সেজন্যই বোধহয় আমার মনে হয় নারী উদ্যোক্তারা অনেক বেশি ভালো কাজ করছে। অসংখ্য ধন্যবাদ জয়া হাসান। আমরা শাহানা আফরিন, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে আসতে চাই যে আপনি তো বরিশালে কাজ করছেন এবং নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আমরা জানি সংখ্যায় খুবই কম, সমস্ত উদ্যোক্তাদের মধ্যে 1 থেকে 2% নারী উদ্যোক্তা। এটি বাড়াতে আসলে কি করণীয় আপনার দৃষ্টিতে কি?
আমি মনে করি না যে সংখ্যা এত বেশি কম, হয়তো অনেকেই আছে যারা এই গবেষণার আওতায় আসেনি এরকম। আমি দেখেছি যে যে যার জায়গা থেকে পারছে ছোট ছোট করে কাজ করছে। হয়তো এমন হতে পারে যে অনেকের একটা ফেসবুকে বড় পেজ নেই, অনেক ফলোয়ার নেই, কিন্তু তারা এমনও হয়েছে যে পাশের বাড়িতে খাবার রান্না করে কোনো গেস্ট আসলে সাপ্লাই করছে। হয়তো তারা মেইন স্ট্রিমে আসেনি, আমরা তাদের ব্যাপারে জানি না, কিন্তু এই জায়গাটা আসলে কম নয়। যে যার জায়গা থেকে যতটুকু পারছে একজন মহিলা সংসারের কন্ট্রিবিউশনের জন্য, নিজের উন্নতির জন্য কাজ কিন্তু করে যাচ্ছে। এবং এই জায়গাগুলো ধীরে ধীরে আরো বেশি প্রসারিত হবে, পরিধি বাড়বে। কারণ আমার দেখা মতে আমাদের যারা পুরুষ যারা আছেন, আমাদের সহযোগী সহযাত্রী, তারা কিন্তু বিভিন্নভাবে মেয়েদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। খুব কম জায়গাতে আমরা দেখবো যে তারা সাপোর্ট দিচ্ছেন না, কিন্তু আমার দেখা মতে বেশিরভাগ জায়গাতে সাপোর্ট দিচ্ছেন, স্বল্প পরিসরে হলেও দিচ্ছেন। এবং এই একটা সার্টেন টাইম আমাদের দরকার এই জায়গা থেকে উত্তরণ ঘটার জন্য। এবং আমার মনে হয় 2-4 বছরের মধ্যে আমরা এই যে ক্রাইসিস, নারীদের যে এই নিজেদের উদ্যোক্তা হওয়ার জায়গা থেকে যে ক্রাইসিসটা, সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং তারা এগিয়ে যেতে পারবে। ভালো করবে। শাহানা আফরিন, আপনাকে ধন্যবাদ। আপনি একটা খুবই সুন্দর পয়েন্ট বলেছেন যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু এখন অনেক নারীরা উদ্যোক্তা হয়ে উঠছেন এবং আমরা দেখি ভালো ভালো কন্টেন্ট তারা তৈরি করছেন এবং তারা কিন্তু এখন অনেকেই খুব ভালো ইনকাম করছেন, যেটি হয়তো বা সবাই জানেও না এই গল্পগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আপনারা থাকুন আমাদের সঙ্গে, আমাদের সময় হচ্ছে ছোট্ট আরেকটি বিরতি নেবার। দর্শক, আপনারাও থাকুন আমাদের সঙ্গেই, ফিরছি ছোট্ট একটি বিরতির বাধা পেরিয়ে। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন সংলাপ অনুষ্ঠান। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, ইয়ত বাংলা, জয় বাংলা ইয়ত অ্যাওয়ার্ড নিয়ে। এর মধ্যে আপনারা জেনেছেন আমাদের সঙ্গে আমাদের সকলের প্রিয় মুখ জয়া হাসান রয়েছেন। আমরা তার কাছে আসবো, তবে যাবার আগে আমরা আরেকটু কথা বলতে চাই। মোহাম্মদ শামস জাবের, আপনার কাছে আসতে চাই। আপনারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন, আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় এই পর্যায়গুলোতে শিক্ষার্থীদের এই যে আবিষ্কার শেখানো, কোনো কিছু নতুন কিছু তৈরি করা শেখানো, এইখানে বাজেট খুবই কম। আপনারা কি আপনাদের অভিজ্ঞতা থেকে কি বলছে, যেমন আপনারা যেগুলো শেখাচ্ছেন এগুলো তো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে কিছুটা হলো শেখানোর কথা, সেগুলো কি শেখানো হচ্ছে? দুঃখিত, আমি প্রথমের দিকে একটু শোনা যাচ্ছিল না, যদি একটু আরেকটু প্রশ্নটা বলতেন। এই যে আপনারা ইনোভেশন নিয়ে কাজ করছেন, আপনারা প্রযুক্তি নিয়ে কাজ করছেন, আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই ধরনের কাজগুলো যে পরিমাণে হওয়ার কথা সেটা কি হচ্ছে? একটা তথ্য আছে যে বাংলাদেশ থেকে যতজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইঞ্জিনিয়ারিং করে গ্রাজুয়েট করে, ধরেন 1000-এর মধ্যে 10 জনের মধ্যেও হয় যে দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিংটা প্র্যাকটিস করে। তারা ইদার দেশের বাইরে চলে যায়, অর তারা দেশের থেকে অন্য কোনো ফিল্ডে চলে যায়, যে ব্যাংকিং সেক্টর বা অন্য সেক্টর। সো এখানে ডেফিনেটলি যেইভাবে শেখানো হয় প্রযুক্তি বা ইঞ্জিনিয়ারিং, সেটার মধ্যে কিছু সমস্যা আছে। আর এনাফ কর্মসংস্থানের ব্যবস্থা নেই বাংলাদেশে। সো সেই জায়গাটাতে আমরা একবারে ছোট বয়স থেকে, যে কারণে আমরা বাচ্চাদের সাথে কাজ করি 8 থেকে 16 বছর, যে ওই সময় থেকে তাদেরকে শেখানো। যে একটু আগে যেরকম আপনি বলছিলেন যে কেন আমাদের দেশে ডাইনোসরস আসবে না, কেন আমাদের দেশে এলিয়েন্স আসবে না, বা আমরা যখন মুভি দেখি সবসময় দেখি আমরা এলিয়েন্স এন্ড ডাইনোসরস এন্ড এই জিনিসগুলো অন্য দেশে আসে, ওয়েস্টে আসে। আমরা যখন সিজিআই ভিএফএক্স দেশে ইউজ করতে পারবো, আমরা যখন রোবটস দিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো, তখন আসলে দেশ এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ শামস জাবের আপনাকে। খুবই সুন্দর একটি পয়েন্ট আপনি বলেছেন। জয় হাসান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বলা হয় যে বাংলাদেশের মেধাবী তরুণরা দেশের বাইরে চলে যায়, আবার বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান বলে যে আমরা মেধাবী লোক পাই না আমাদের চাকরি দেওয়ার জন্য। আসলে কোনটাকে আমরা নেব? এক অর্থে কথা সত্য যে মেধাবী তরুণেরা বাইরে চলে যায়। আমরা এই বড় বড় ইউনিভার্সিটি বা দেশের বড় বড় বিদ্যাপীঠ থেকে পড়াশোনা করে আসলে অনেক সময় দেখা যায় যে তারা অনিশ্চিত ভবিষ্যতের জন্য বা আরো বেটার কিছুর জন্য, সকলেই তো আসলে উন্নতিটা চায়, তারা বিদেশমুখী হয়ে যায়। যে বিদেশে গেলে তাদের লাইফ, জীবনযাত্রার মান সমস্ত কিছু বাড়বে, সব মিলে একটা ভালো প্যাকেজ, তাদের বিদেশমুখী হবার একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, কিন্তু আমি তরুণদেরকে বলবো যে হ্যাঁ, আপনারা অবশ্যই বিদেশে যাবেন, এখানে কাজ করে বলুন বা বিদেশে পড়াশোনা করে। আমার কাছে আহ্বান থাকবে যে বাইরে পড়াশোনা করুন আপনারা, এখানে বাইরে মিলিয়ে পড়াশোনা ওখানে ভালো করে আবার দেশে এসে সেটা ইমপ্লিমেন্ট করুন।
সেটা খুব জরুরি, কারণ নইলে তো দেশের উন্নতি হবে না। আসলে আমার তো একজন দেশপ্রেমী বা দেশের মানুষ হিসেবে আমার তো নাগরিক একটা কর্তব্য থাকে, আমাকে দেশে এসে কাজ করতে হবে। হ্যাঁ, শিক্ষাটা অবশ্যই প্রয়োজন, শিক্ষার জন্য যেখানে প্রয়োজন সেখানে আমি যাব, কিন্তু দেশে এসে দেশের মানুষকে সার্ভ করা, দেশকে সার্ভ করা, এই ধরনের কমিটমেন্ট আসলে আমাদের মধ্যে থাকতে হবে। এটা শুধু যে আসলে তরুণরাই করবে তা নয়, তরুণদের ভেতরে বীজটা ঢুকিয়ে দিতে হবে আমাদের অভিভাবকদের, যারা আছেন, যারা টিচার্সরা আছেন, যারা দেশের নাগরিক, তারা সুনাগরিক, তারা এইসব এই বিষয়টি উদ্বুদ্ধ করবেন তাদেরকে এবং ঢুকিয়ে দেবেন বিষয়ে। এটা ঠিক যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি ভালো পড়াশোনা করে বা বাইরে কেউ পড়াশোনা করলো, তারা দেশের বাইরেই থেকে যাচ্ছে, তাতে কিন্তু দেশের লাভ কম হয়ে বিদেশে যারা আছেন, অন্যান্য যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, তারাই লাভবান হচ্ছেন। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের আসলে ঢুকিয়ে দিতে হবে তরুণদের ভেতরে, এবং এটা নিজেদের ভেতরে থাকা উচিত, কারণ আমরা দেশের সন্তান, দেশের মানুষ, এই কমিটমেন্টটা আমাদের সকলে থাকা উচিত। অসংখ্য ধন্যবাদ জয়াসান। আপনার কাছে আমরা আরেকটু আসতে চাই, তবে তার আগে একটু শাহানা আফরিন দিনা আপনার কাছে আবার ফিরতে চাই। আপনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো বটে, তবে আপনি একটু বলবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে গবেষণা কিংবা এই যে আবিষ্কার, সেখানে গুরুত্ব কম কেন? সেখানে বাজেটের কথা বলা হয় বারবার, যে বাজেট খুবই কম, সেটি কেন? আমি আসলে গুরুত্ব কম এটা বলবো না, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এবং আমরা এটা অবশ্যই স্টুডেন্টদের সাথে গুরুত্ব নিয়েই এই ব্যাপারগুলো দেখি, বা আমাদের ল্যাবে যারা কাজ করে আমরা সবসময় তাদেরকে এনকারেজ করি এবং ভালো ভালো জিনিসগুলো উদ্ভাবনে সবসময় তাদের পাশে আছে। কিন্তু বাজেটের ব্যাপারটা যেটা বলবো, আসলে বাজেট আমাদের আসলে আমরা নিজেরাই তো এখন পর্যন্ত দেশ হিসেবে অত বড় বাজেটের কাজ করার মতো সামর্থ্য আমাদের এখনো হয়নি, কিন্তু ছোট ছোট বাজেটের জায়গা থেকে সরকার বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে। বিভিন্ন উদ্ভাবনী জায়গাগুলোতে, উদ্ভাবনের সেক্টরগুলোতে সরকার কিন্তু ইনসেনটিভ দিয়ে যাচ্ছে, এবং এইগুলোকে সুন্দর করে ইউটিলাইজ করতে হবে। আমি অর্থনীতি অসংখ্য ধন্যবাদ শাহানা আফরিন দিনা আপনাকে। আমরা একটু শেষবারের মতো জয়াসান আপনার কাছে আবারও ফিরতে চাই। তরুণরা অনেকেই উদ্যোক্তা হতে চায়, তরুণরা অনেকেই অভিনেতা অভিনেত্রী হতে চায়, আপনার কাছ থেকে তাদের জন্য কিছু সাজেশন চাইবো। আসলে সাজেশন দেওয়ার মতন আমি কখনো সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার মতন জায়গায় যাইনি। আমার মনে হয় যে যার মতো করে নিজের পথটা আসলে খুঁজে নেয়, সেটা আমিও খুঁজে নিয়েছি, সেটা ওরাও খুঁজে নিয়েছে, ওরা দুজন এখানে আছে আমি বলবো ওরাও খুঁজে নিয়েছে। এটা আসলে একটা সময়ের সাথে সাথে পথ চলতে চলতে নিজের জায়গাটা, নিজের কি করা উচিত কি করা উচিত নয়, সেটা নিজেই খুঁজে নিতে পারে, এবং সেইটাকে ফোকাস করে আসলে চলা উচিত। এবং অনেক কিছু ট্রাই করাচ্ছে, একটা পিছনে লেগে থাকাটা, যে কোনো একটি জিনিসের পেছনে লেগে থাকাটা খুবই প্রয়োজন। এবং আরেকটি বিষয়, যে ফেইলিয়ার হলে কখনো সেটাকে আমি মনে করি যে ফেইলিয়ার হলে সেটাই জীবনের অনেক কিছু, কারণ সফলতা পেয়ে গেলে কিন্তু জীবনে একটা হ্রাস থাকতে হয় আসলে যে কোনো কিছুর ক্ষেত্রে, সেটা তরুণদের ক্ষেত্রে হোক, সকলের ক্ষেত্রে হোক, জীবনে একটা হ্রাস না থাকলে সেই জায়গাটা, সেই গোলে পৌঁছানো যায় না। আর সফলতা অবশ্যই প্রয়োজন আছে, ঠিক আছে, সফলতা চলে এলেও আরেক রকমের বিপদ। সারা জীবন শিখবার মতো একটা প্রসেসে থাকতে হবে, সারা জীবন স্টুডেন্ট, যেমন আমি নিজে সারা জীবন স্টুডেন্ট থাকতে চাই। শিক্ষা শেষ নেই, এবং ভয় পেয়ে পিছিয়ে পড়লে চলবে না আসলে, সেটাকেও জয়াসান অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলা হয় যে ফেইলিয়ারিটি ইজ দ্য পিলার অফ সাকসেস, সেই মতবাদ নিয়ে, সেই আদর্শ নিয়ে হয়তো বা আমাদের তরুণরা এগিয়ে যাবে। আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অন্য দুজন যে শাহানা আফরিন দিনা, মোহাম্মদ শামজাবের, আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। আপনারা আশা করি আমাদের পরের কোনো অনুষ্ঠানে আবারও যুক্ত হবেন। দর্শক, আজ এই পর্যন্তই। তরুণরা এগিয়ে যাক, বাংলাদেশের তরুণদের হাত ধরে বাংলাদেশ সোনার বাংলা হোক, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক মুক্তি পাক সোনার বাংলা, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন News 24-এ।